যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে কারণে আমরা এখানে হ্যাঁ এসো এসো বিন্দাস কাজ চেকটা আমরা নিয়ে টানটা নেব এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের মিডিয়া বন্ধু সবাইকে ধন্যবাদ। কারণ যার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি টনি ট্রেলার রিলিজ হয়ে গেছে, যেহেতু আমরা গোলন্দাজের সঙ্গে ট্রেলারটা লঞ্চ করেছিলাম, তো আজকে আমরা ডিজিটাল ট্রেলার লঞ্চ যদি বলা হয়, তো সেই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। ইনফ্যাক্ট এই প্রথমবার আফটার কমপ্লিটিং দ্য ফিল্ম আমরা আপনাদের সামনে আমাদের ছবি রিলিজ হচ্ছে 24শে ডিসেম্বর। আজ থেকে ঠিক এক মাসে একদিন পর ঠিকঠাক যদি বলা হয়, তো আপনাদের আশা করছি আপনাদের ভালোবাসা চাই এবং খুব কষ্ট করে যত্ন নিয়ে বানিয়েছি। সবচেয়ে বেশি যদি কেউ কষ্ট করে থাকে তো পরান্দা সমিতা দি, এরাই হচ্ছে মেন আসল হিরো হিরোইন অফ দ্য ফিল্ম। এক অসম্ভব ভালো পাঠ করেছে, এটা আমাকে আলাদা করে বলতে হবে না। পরিশ্রম করেছে, পাঠের চেয়ে বড় কথা আমি বলবো কি এটা হয়তো ট্রেলার দেখে মনে হচ্ছে এটা কি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম, যেটা আমরা সবসময় গত 4-5 বছর ধরে দেখে আসছি কি না সাজবাতির মতনই হবে বা এর মতন হবে ওর মতন হবে। আমি শুধু এইটুকু বলবো, দায়িত্ব নিয়ে বলবো যে এইটা ফ্যামিলি ফিল্ম নয়, এটা কমপ্লিটলি অ্যাডভেঞ্চারাস ফিল্ম। এইটা কোনো গোলন্দাজ বা চাঁদের পাহাড়ের চেয়ে কম না। যেই পরিশ্রমটা গেছে এই ছবিটা বানানোর ক্ষেত্রে আমার মনে হয় তার জন্য আমি অন্তত পরান্দা এবং শকুন্তলাদির জন্য একটু জোরে হাততালি দেবো। এই বয়সে আমরা শীতকালে শুট করেছিলাম, ডিসেম্বর মাসে শুট করেছিলাম। এই বয়সে ওয়াটার রাফটিং করা, স্কাই ডাইভিং করা এবং মাউন্টেন ক্লাইম্বিং সবকটা সব রিয়েল গিয়েছেন, কিন্তু যতটা পেরেছেন আমি বলবো কি ওয়াটার রাফটিং আমার কাছে অনেক মেকিং এর ফুটেজ আছে, আমি সেটা হয়তো আজকে পরবর্তীকালের জন্য। এই লোকটা এই বয়সে যা পাটের চেয়ে বড় কথা আমি বলবো যা সাহস দেখিয়েছে, আমার মনে হয় পরান্দা এবং শকুন্তলাদি যদি না থাকতো এই ছবিটা হয়তো সম্ভব হতো না। এই দেবের জায়গায় অন্য কেউ থাকলেও সম্ভব হতো, কিন্তু এই মানুষটা ওই দুটো মানুষ যদি না থাকতো এই ছবিটা সম্ভব হতো না। তো আজকে আপনাদের সামনে এই ছবিটা নিয়ে এসেছি এবং আমি কাকে দিয়ে স্টার্ট করবো? টস করবো? কে প্রথম বলবো? পরান্দাকে কিছু অনুরোধ করবো, আমাকে নিয়ে কিছু ভালো কথা বলতে, বাদ বাকি সবাইকে নিয়ে খারাপ কথা বললে আমাকে যায় আসে। কার কার আছে করে সময় দেবে? লোকটা কথা বলার সুযোগ পাচ্ছে, মানে এটা বললো যে এটা ফ্যামিলি ছবি নয়, এটা সারা পৃথিবীর সব ফ্যামিলির ছবি এটা। কারণ ও হচ্ছে টনিক, মানে এই টনিক এক ঢোক খেলে যে কেউ উপস্থাপ হয়ে যাবে এবং অসম্ভবকে সম্ভব করবে। তো আজকে এখানে তিনটে থামের ওপরে স্তম্ভের ওপরে ছবিটা গড়ে উঠেছে। আমরা যারা কাজ করেছি এখানে তারা উপরে সৌধটা গড়েছি ঠিকই, কিন্তু তিনটে থাম অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন, দীপক সরকার, মানে যারা সারা দেশ যাকে বলে যাবে, মানে ওরা ছিল বলে ওপরে খেলাটা আমরা খেলতে পেরেছি, সাহস পেয়েছি। আর ও প্রতি মুহূর্তে অনেকেরই কাজ করেছে, যা জিনিস আমি করতে হয়েছে ওখানে ও না থাকলে ওই সাহসটা আমি পেতাম না যেভাবে। আর অপরন্ত ওকে আলাদা করে কি আর প্রশংসা করবো বলো, ও তো সোনা ছেলে, সোনার অলঙ্কারে সোনালি রং করে লাভটা কি, কিন্তু ওর যা কষ, ওর যা জেদ, এইটা না থাকলে এই ছবিটা হয়তো হতো না। আমাকে একটু বুঝটা করলো ঠিকই, বয়স বেশি বলে একটু ইয়ে দিল, কিন্তু ও যা পরিশ্রম করেছে, ও যা। আর একটা কি, একজন ছিল নীরব ফুয়েল, অতনু রায়চৌধুরী, নীরব ফুয়েল, কোনো শব্দ নেই, সাড়া নেই, কিচ্ছু নেই, কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে যাচ্ছে, সে অদ্ভুত। আর অভিজিৎ তার শিল্প জগতের প্রথম সন্তান, তার প্রথম পিতা যে অ্যাফেকশন দিয়ে
যে ভালোবাসা দিয়ে, যে আপত্য দিয়ে একটা সন্তানকে পৃথিবীতে আনার পর তাকে মানে রক্ষা করার জন্য, সুন্দর করার জন্য, সে যার জন্য এই 2 বছর 2.5 বছর অপেক্ষা করেছিল সবাই, যে তাকে জন্মাবার পর প্রথম সন্তান তাকে চেয়ারে বসতে দেবো না, তাকে সিংহাসনে বসাবো। এটাই ছিল অতনুর প্রতিজ্ঞা, যার জন্য সে 2 বছরের উপরে অপেক্ষা করেছে, যে এই 24 তারিখে সে বেছে নিয়েছে অনেক মানুষের সামনে সেটা হাজির করবে। এবং তার তৈরি করতে গিয়ে কি কি হয়েছে আরো মানুষ বলবেন। এখানে এটাকে নাচিয়েছে একটা মানে ধারা, একটা ছোট্ট ধারা যখন নাচে তার দায়িত্ব জিতে। তো এই সব কিছু ওরা বলবেন। আমি যেটা হচ্ছে যে ওদের উৎসাহ দেখে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স কত। হ্যাঁ, সুতরাং আমি তখন বলছি ঠিক আছে, এত মানুষের উৎসাহ, এত মানুষের প্রেরণা, চলো লড়ে যায়, যা হয় হবে। আর তো করবো না ওটা, ওই জিনিস আর করবো না, একটাই হবে। হ্যাঁ, তো এইবার আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ আনন্দিত। এবং এতদিন দীর্ঘকাল অপেক্ষা করার পর আজ যে সকলের সামনে ছবিটা আসছে, বিরাট ক্যানভাসে হয়েছে এবং অত্যধিক পরিশ্রম করে হয়েছে। মানে অভিজিতের যে পরিশ্রম, এটা ভাবা যায় না। তার কোনো তো মানে ভিজুয়াল কিছু দেখাতে পারবো না আমরা। অসাধারণ পরিশ্রম করেছে, সিনসিয়ারলি করেছে। এবং ওর ব্যবহারের দিকটা আমি নতুন করে বলতে চাইছি না, এটা সবাই জানে যারা ছিল, উত্তেজনা নেই। কিন্তু ওকে ভালোবাসে না এমন কেউ নেই এই টিমের মধ্যে। সবাই ওর কথায় মানে নিজের ক্লান্তি দূর করে সমস্ত কিছু ঢেলে দিয়েছে শুধু এই ছবিটার জন্য এবং ওকে ভালোবেসে। এবং এত ভালোবাসা থাকলে একটা সুন্দর জিনিস গড়ে উঠতে কোনো বাধা থাকে না। ধন্যবাদ। তোমার কথা বলেন, আপনার কি অভিজ্ঞতার কথা বা আপনার কথা? সুযোগ পাবে। হ্যাঁ, আপনার কথা কি? আমার কথা কি? আমার থেকে বললাম না, আমি তোমার কথা বলতে পারি। আপনার নিজের অভিজ্ঞতা চরিত্র একটু কি বলবেন? আমিও আছি। অভিযোগ চরিত্র বলে দিই, আমার চরিত্র বলি না। চরিত্র আমরা এখানে যারা করেছি সে তো সবচেয়ে ভালো বলতো, যে জিনিস খেয়ে আমরা অভিনয় করেছি সেটা নিয়ে আমরা কেউ কাজ করতে পারতাম না। তো টনিকের কি কম্পোজিশন সেটা টনিক মেকারই বলবে তোমাকে। থ্যাংক ইউ। এবারে আমি শকুন্তলা দিকে দিই। শকুন্তলা দিকে মাছিটা আমার পরে দাঁড়াবো। ভাই মাছি একটু পিছিয়ে যান, আপনি একটু পিছিয়ে আসুন। বোতলটা নিয়ে একটু আঙ্কেল একটু পিছিয়ে আসুন না, লাইফটা কি বলবো বলুন তো, ফরানদা তো সবই বলে দিল। আর আমি এত ভালো করে গুছিয়ে সব বলতে পারি না। তবে এই ছবির ব্যাপারে আমি একটা মানে নিজেরই বলতে ইচ্ছে করছে এই কথাটা, কারণ আমি বড় পর্দারই লোক, বেসিক্যালি বড় পর্দাতেই এসেছি জীবনে প্রথম। আর সেটা প্রায় 79 থেকে। তাই বুঝতে পারছেন যে কতদিন ধরে আমি বড় পর্দায় কাজ করে এসেছি। কিন্তু বহুদিন যাবৎ আমি এবার বড় পর্দায় সেভাবে আসিনি, সেভাবে আমি কাজ পাইনি, আমি আসিনি। আর সেক্ষেত্রে আমার মনে হয় সবকিছু যা হয় জীবনে সব ঈশ্বর লিখিত, ওপরে সব করা থাকে, বলা থাকে। তা নইলে আমি অতনুবাবুকেও চিনতাম না, আমি অভিজিৎকেও চিনতাম না, আমি কাউকেও চিনতাম না। যে ওরা হঠাৎ আমার কাছে আসবে বা আমি ওদের কাছে গিয়ে বলবো যে আমি কাজ করবো, এরকম কোনো সম্ভাবনা ছিল না। সেক্ষেত্রে যেদিন অতনুবাবু আমার কাছে প্রথম এলেন আমার বাড়িতে, আমি কিন্তু সেটা নিয়ে আজও ভাবি যে এটা কি করে সম্ভব হয়েছিল। আমি অতনুবাবুকে চিনতাম না, তো এসে যখন এরকম একটা গল্প বললেন আর এরকম একটা চরিত্রে আমাকে ভাবলেন, আমি সত্যি বলছি কিছু বুঝতে পারিনি যে আমি এতদিন বাদে এরকম একটা ভালো চরিত্র পেলাম। তো যাই হোক, সব তার ইচ্ছে, সেভাবে কাজ করেছি। তারপরে তো অভিজিতের সঙ্গে আলাপ হলো, তারপরে আমাদের এই টনিক পরিবারের সকলের সঙ্গে আলাপ হলো। তবে যাদের সাথে আমি কাজ করেছি তারা কেউ আমার কাছে নতুন নয়। আমি দেবের সাথেও আগে কাজ করেছি, পরানদার সাথে তো অনেকেই কাজ করেছি। তারপরে এরকম যারা যারা আরো আছে, আমাদের নীল আছে,
কনিনিকা আছে, সবার সাথে আমি কাজ করেছি। তো আমাদের একটা ফ্যামিলির মতন হয়ে গিয়েছিল। আমি একটা কথা বলছি যে যেরকম পরিশ্রম আমি করতে দেখেছি অভিজিৎকে, বা সাইলেন্টলি যেরকম পেছনে থেকেছে, আমি যেভাবে এরা তৈরি করছে ছবিটা না, আমি মুগ্ধ হয়ে গেছি। কারণ আমি অনেকেই বড় বড় ছবিতে কাজ করেছি, তাদের কাজ করাও দেখেছি। আর অভিজিৎ সেখানে তার প্রথম কাজ, প্রথম ছবি। আমি এই অধ্যাবসায়, এই পরিশ্রম আমি এরকম দেখিনি সত্যি। মানে আমি এখনো মনে করি যে ওর অধ্যাবসায়, ওর পরিশ্রম সব দেখে আমরা সবাই মিলে উৎসাহিত হয়ে আমরা যে যা পেরেছি প্রাণ ঢেলে আর কি, প্রাণ মন ঢেলে কাজ করেছি। তো এখন সেই কাজের প্রশংসা বা ফল যাই হবে সে তো আপনাদের ওপর। আমরা আশা রাখি, বিশ্বাস রাখি আপনারা সবাই আসবেন, ছবি দেখবেন এবং দেখে আমাদের বলবেন, জানাবেন কিরকম লাগলো টনিক আপনাদের। আর আমার মনে হয় এখন আমাদের যে স্তর এসে পৌঁছেছি সমাজের, সেখানে টনিকের বড় প্রয়োজন। তো আমাদের সকলেরই টনিকের দরকার আছে। তো আপনারা আসুন এবং টনিক খান, খেয়ে তারপরে বলুন কিরকম লাগছে। থ্যাংক ইউ। ঘরে যাকে জলমত। এবার যাকে বলতে অনুরোধ করবো সে হচ্ছে আমার অত্যন্ত প্রিয়, সবাই আমার অত্যন্ত প্রিয়। তাকে আমরা জিৎ গাঙ্গুলি বলেছি, বাট আমি বলবো সুপার হিট গাঙ্গুলি। যার অবদান গত 10 বছর আরো বেশি হয়তো, জিৎ গাঙ্গুলি ছাড়া বাংলার ছবি মিউজিক আগে গত 10-15 বছর ভাবা যায় না। ইনফ্যাক্ট আমাদের লাস্ট ছবি কিডন্যাপ, সেটাও মিউজিক্যালি ব্লকবাস্টার। এখন যদি ইউটিউবে দেখা হয়তো সবচেয়ে বেশি হিটস, সবচেয়ে বেশি ভিউজ ওই গান, কিডন্যাপের গানগুলোর মধ্যেই আছে। এবং রিসেন্টলি সানাত ছবির সবচেয়ে হিট করা গান সুনা হ্যাতে, ওইটাও জিদ্দারই গান। তো ইট লাইক এভরিওয়্যার। তো আমাদের কাছে ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট যে জিদ্দার মতন এত বড় একজন লেজেন্ডকে টনিকে পাওয়া অ্যাজ এ মিউজিক ডিরেক্টর। টনিকের গান ডেফিনেটলি অন্যরকম এবং ভালো লাগা, মানে কানে শুনতে ভালো লাগবে। এবং অভিজিৎটা যেভাবে ছবিটাকে প্রেজেন্ট করেছে, যেভাবে শুট করেছে গানগুলোকে, আমার মনে সেটা দেখতেও ভালো লাগবে। তো প্রথমে জিদ্দা বলবো কিছু বলার জন্য। শর্টটা শুনে নেবে বেছে বেছে। চলো তনুশ্রী আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার অতনদা এবং অভিজিৎদা। ওকে একটা অনুরোধেই ও না বলেনি, এবং আমরা অ্যাজ এ টিম, মানে অ্যাজ এ প্রোডাকশন টিম, আমরা ওর কাছে হাইলি অবলাইজ যে এই ছবিটা হ্যাঁ বলার জন্য। এবং ও কি রোলটা করছে সেটা আমরা এখন ডিসক্লোজ করতে পারছি না, কারণ এটা ছবি দেখার পর আপনারা বুঝতে পারবেন। তো থ্যাংক ইউ তনুশ্রী এই ছবিটাকে হ্যাঁ বলার জন্য, রিয়েলি রিয়েলি। অতনুদা, তোমাকে একটা কমপ্লিটমেন্ট দেওয়া উচিত এরপরে। আই ফাইট ফর ইউ। ওকে, শুরুতেই বলি যে শুরুতেই একটা কথা বলি, এটা আমি সবার সামনে দেবকে বলবো, কারণ দেব এত কমপ্লিমেন্ট দিল যে পরিবারের লোককে এতবার থ্যাংক ইউ বলার দরকার পড়ে না, প্রথম কথা। আর সেকেন্ডলি, টনিকের পরিবার আমার পরিবার, আর আমি নিজেকে খুব সৌভাগ্যবতী বলে মনে করি এই পরিবারের সঙ্গে অ্যাসোসিয়েট করতে পেরে। কিন্তু এটা আমাদের ভেতরকার কথা, এটা আমাদের পরিবারের কথা। আপনারাও আমাদের পরিবার, এবং আপনারা আজকে এসছেন টনিকের ট্রেলার রিলিজ, সেটাকে সাপোর্ট করার জন্য, এবং আপনাদের হয়ে আমাদের টনিক সবার কাছে পৌঁছবে এবং সবাই সেই টনিক খাবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে পরানদা একটা কথা বললেন যে আমরা যখন শুট করেছি, পরানদা যেভাবে আউটডোরে গিয়ে রিভার রাফটিং করেছে, স্কাই ডাইভিং করেছে, সমস্ত কিছু করেছে, মানে এটা পরানদার মতো একজন মানুষের পক্ষে ভাবা, দর্শক হিসেবে যারা দেখবে, যখন দেখবে যে পরানদার মতো একজন মানুষ, দেখতে দেখতে কিন্তু ভুলে যাবে যে পরানদা একজন কি মাত্রার অভিনেতা। কিন্তু দর্শক ভাববে যে সে কিন্তু নিজে, মানে আমার বাবা যখন দেখবে টনিক, তখন কিন্তু বাবা ভাববে যে আমি কি সত্যি এটা পারবো,
আমি এটা পারতাম, কিন্তু তারপরে যেটা টনিকের ট্রেলার দেখেছেন আপনারা যারা দেখেছেন, যে দেব কিন্তু বলছে পরান্নাকে যে হ্যাঁ আপনিই পারবেন। এইটা কিন্তু কোথাও গিয়ে টনিক দর্শককে বলবে যে হ্যাঁ, টনিক দেখে কিন্তু এটা মনে হবে যে হ্যাঁ আপনি পারবেন। তো এই জায়গায় আমার মনে হয় যে আমাদের দর্শককে নিয়ে যাবে টনিক, এবং কোথাও গিয়ে সেই সাহসটা দেবে। এবং আপনাদের থ্রুতে মানুষজন ট্রেলার আরো বেশি করে দেখবে। আজকে আমরা সবাই একসঙ্গে জড়ো হয়েছি, তো সবাইকে আমি আরেকবার করে ধন্যবাদ দেবো। এবং আমার যারা পরিবার রয়েছে, শুরু থেকে যেটা বলি সব থেকে বড় যিনি রয়েছেন এখানে, পরামদা, এবং তারপর অর্জুনদা, দেব, জিৎদা, শকুন্তলাদি এবং অভিজিৎদা, প্রত্যেককে হ্যাঁ হ্যাঁ প্রণবদা, তো সবাই এখানে রয়েছেন। এবং যেভাবে টনিককে আপনাদের কাছে এগিয়ে নিয়ে যাওয়া হবে, আপনারা তার সাক্ষী থাকবেন এবং সবাই সাপোর্ট করবেন। 24শে ডিসেম্বর আমার মনে হয় যে টনিকের যেরকম সান্তা আমাদের জীবনে আসে, সেরকম টনিক আমাদের সবার জীবনে আসুক, এবং আপনাদের সবাইকে সেই ওষুধটা দিয়ে যান। থ্যাংক ইউ। খুব মিষ্টি দিন তোদের মতো মাটি করে বেড়াচ্ছে। ঠিক আছে, মানে প্রজাপতি না হলে মাছি তো বুঝছে, কিছু তো বলেছে। আমাদের যিনি আমাদের ওনাদের প্রডিউসার প্রণব বাবু, আমি তাকে বলবো, অনুরোধ করবো কিছু বলার জন্য। এতদিনের প্রতীক্ষা শেষ হতে চলেছে, এটাই আনন্দের কথা। তবে আমি একটা কথা না বলে পারছি না, পরমদা যেদিন আমাদের অফিসে, বেঙ্গল টপিকের অফিসে প্রথম আসেন, সেদিন গল্পটা শোনার পরে উনি বলেছিলেন, দেখো ভাই আমি 1.5 ফুটের উপরে উঠবো না। কিন্তু আলটিমেটলি উনি যে কত ফুট উচ্চতায় উঠেছেন, এটা আপনারা ছবিটা দেখলে তবেই বুঝতে পারবেন। আমাদের যারা যারা অভিনয় করেছেন, অভিনেতা অভিনেত্রী, এবং স্পেশালি আমি ধন্যবাদ দেব আমাদের ডাইরেক্টরকে। ওর নিষ্ঠা মানে আমি আমার জীবনে দেখিনি। আমারও বয়স হলো প্রায় 70 বছর। এইরকম নিষ্ঠাবান ছেলে সত্যি দেখবার মতো। আমি কামনা করছি টনিকের সাফল্য। আপনারা সবাই আসবেন, একটা নতুন জিনিস দেখবেন। এই বলে শেষ করছি। আমি ছোট্ট করে বলবো আপনাকে বলার জন্য। নমস্কার। দীর্ঘ 18-19 মাস একটা দুঃসহ জীবনের আমরা সবাই পেরিয়ে এসেছি। সেই 18-19 মাস দুঃসহ জীবন থেকে আমাদের মুক্তির আনন্দ দিতে আসছে টনিক 24শে ডিসেম্বর। আশা করি টনিক আমাদের সবাইকার জীবনে একটা নতুন অক্সিজেন দেবে। আপনাদের সাহায্য ছাড়া আমাদের কোনো ছবি কোনোভাবেই চলতো না। আজকেও আমি জানি, আমি না বললেও আপনারা সেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনারা সবাইকে জানান টনিক 24শে ডিসেম্বর আসছে সিনেমা হলে। সবাই যেন সিনেমা হলে এসে আবার ভিড় করে, আবার সেই পুরোনো দিনের সিনেমার ফ্লেভারটা আমরা সবাই পাই। নমস্কার, ভালো থাকবেন সবাই, মাস্ক পরবেন অনুষ্ঠানটার পরে। আমি অভিজিতের কাছে যাওয়ার আগে যে লোকটা এই ছোট অত্যন্ত ইম্পর্টেন্ট, তাকে এক্ষুনি দেখলাম। এই যে ডায়লগুলো আছে না, কাকা গ্লাস তো পুরো ফাঁকা, কাকা সিরাপ নিয়ে কি করবেন, টনিক তো আছে। এই মানুষটাকে আমার মনে হয় সবাই সামনে আসা উচিত। এই ডায়লগটা যে লিখেছে, স্ক্রিপ্টটা যে লিখেছে সুদীপ, আমার কাছে এখনো মনে আছে প্রথম ড্রাফটটা আমরা হাসতে হাসতে পাগল। আমি বললাম কমা, মানে প্রত্যেকটা লাইনে যদি 5 লাইন হয় তাহলে প্রবলেম হয়ে যাবে, একটু কমিয়ে দে। তারপরে আই থিঙ্ক he has done a brilliant job with the script, and I think টনিক যদি সবাই তো একটা অবদান আছে এই ছবিটার মধ্যে। আমার মনে হয় সুদীপ প্রথম দিন থেকে এই ছবিটার মধ্যে যা দিয়েছে, আজকে যতটুকু ভালো লেগেছে না কেন, আমার মনে হয় এই লোকটাকে কৃতজ্ঞ দেওয়া উচিত। থ্যাংক ইউ সুদীপ। কিছু কথা ছোট করেই বলি, মানে 2 বছরের তো জার্নি। টনিক নামটা নিয়ে এখন ছবি হয়েছে, তার আগে আমার পিছনে ভোকাল টনিক দিয়ে যে এগিয়ে দিয়েছিল পুরো এই টিমটা, অভিজিৎ দা, অতনুদা, দেব, সবাই আমাকে এত উৎসাহিত করেছিল। এবং আমার ইচ্ছে পূরণেরগুলো, আমাদের সবার ইচ্ছে পূরণের জন্য আমাকে ভোকাল টনিক দিয়ে প্রচন্ড সাহায্য করেছে, সেই জন্য থ্যাংক ইউ। এবং আশা করি যে সবারই ভালো লাগে ডায়লগগুলো এবং ছবিটা এবং আমাদের পুরো ইউনিটের টিমের কাজ। থ্যাংক ইউ।
এই গল্পটা অ্যাকচুয়ালি ইন্সপিরেশন বলবো না, এই গল্পটা অ্যাকচুয়ালি কারোর জীবনে সত্যি ঘটেছিল। এই ঘটে যাওয়া মুহূর্তগুলো একটা মানুষ লিখে রেখেছিল, সেই মুহূর্তগুলোকে নিয়েও ছবি বানিয়েছে। যার জীবনে এটা ঘটেছিল সেই হচ্ছে আমাদের ছবির ডিরেক্টর অভিজিৎ। তো অভিজিৎ জিজ্ঞেস করেছিলাম প্রথম দিনে কি এই গল্পটা কেন, বললো এটা আমার জীবনের গল্প। মানে আমি আমার বাবাকে নিয়ে অনেক ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিল। তারপর আমি বললো কি এই পুরো ঘটনাটা ও যদি বলুন, আই থিঙ্ক একটা লাইনে যদি শেষ করি, অভিজিৎ আমার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি আই হ্যাভ গট, এটুকু বলতে পারি। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ কি এরকম একটা গল্প আমাকে দেওয়ার জন্য। আই এম ভেরি লাকি ফর্চুনেট টু বি পার্ট অফ দিস ফিল্ম অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর। থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড থ্যাঙ্কস টু অতন্তা, কারণ দুদিন আমরা দুটো ছবি লক করেছিলাম, এখন মনে আছে বেঙ্গল টকিজ অফিসে। প্রথম দিন আমরা সাংবাদিক লক করলাম, তারপর দিন আমার অভিজিৎ এলো। তারপর অভিজিতের গল্পটা ইকুয়ালি ভালো। ইউ আর কনফিউজ কে কোন ছবিটা আগে শুরু করবো, মানে সাংবাদিক শুটিং আগে শুরু করবো না টনিকের গল্পটা আগে শুরু করবো। বাট সাংবাদিক স্ক্রিপ্ট অনেকটা রেডি ছিল এবং টনিকেরটা একটু দেরি হচ্ছিল বলে দ্যাটস হাউ উই হ্যাভ প্ল্যান। বাট अगेन আই থিঙ্ক দিস গাই, এই লোকটা না ঘুমোয়নি, মানে ওর জীবনে এটা প্রথম প্রেস কনফারেন্স অ্যাজ এ ডিরেক্টর। অনেক বড় নাম টেলিভিশন ওয়ার্ল্ডে, অনেকগুলো শো আছে, সারেগামাপা, ডান্স বাংলা, ডান্স থেকে আরম্ভ করে দিদি নাম্বার ওয়ান থেকে অনেকগুলো শো ও অ্যাজ এ ডিরেক্টর, যেগুলো নাম্বার ওয়ান শো টুডেজ টাইম। তারপর এটার প্রথম ছবির প্রথম প্রেস কনফারেন্স। আমরা হয়তো বুড়ো হয়ে গেছি প্রেস কনফারেন্স করতে করতে, কিন্তু ওর কাছে এটা সত্যি স্পেশাল ডে। কালকে সারা রাত হয়তো ঘুমোয়নি তোমাদের সঙ্গে কথা বলার জন্য এবং ওর স্বপ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আই থিঙ্ক অভিজিতে আমার মনে হয় সবচেয়ে বেশি কথা বলার আছে। অভিজিৎ, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে। শুরু করি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। প্রথমেই অতনুদাকে থ্যাংক ইউ, প্রণবদাকে থ্যাংক ইউ। অনেক কিছুই মাথায় আসছে বলতে চাই, কিন্তু যেটা আমার মনে হয় সবার প্রথমে বলা উচিত সেটা হচ্ছে যে মনের ইচ্ছে পূরণ করার জন্য বয়স ডেফিনেটলি কোনো বাধা হতে পারে না, বয়স যাই হোক না কেন। মানে 80 বছর বয়সে বৃদ্ধ বা সেই বয়স মানে 70 ঊর্ধ্বের কোনো বৃদ্ধ বা বৃদ্ধার তার যদি মনে করে ইচ্ছে থাকে, সেই ইচ্ছে যদি পূরণ না হয়, সেই বয়সও যে সেই ইচ্ছেটা পূরণ করা যায়, সেইটা তারই গল্প হচ্ছে টনিক। তো সেই ইচ্ছে পূরণের যে গল্প, ছোট বড় সবার যে গল্প, সিনেমার পর্দায় যদি এই বয়সে সে কেউ ম্যাজিক ক্রিয়েট করে থাকে, সেটা ডেফিনেটলি বরাদ্দা, যেটা দিয়ে বলবেন। মানে 80 বছর বয়সে সিনেমার পর্দায় নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্য যে স্বপ্ন, সেই স্বপ্নের ম্যাজিক যিনি করেছেন তিনি বরান্দা শকুন্তলাদি। আর যেটা খেয়ে করেছেন, যার মাধ্যমে করেছেন, সে টনিক স্বয়ং। এটাই মেন। আর দেব যেটা বললো যে আমার জীবনের গল্প, মানে আমি খুব, সবাই আমরা যে কোনো মানুষই আমরা আমার বাবা এবং মাকে নিয়ে খুবই আমরা ভালোবাসি। তো সেই জায়গা থেকে ছবিটা ধরা হয়েছে। আশা করি 24শে ডিসেম্বর আপনারা ছবিটা রিলিজ হলে দেখতে পারবেন, গল্পটা জানতে পারবেন, বুঝতে পারবেন কি হচ্ছে। সুতরাং আমার মনে হয় গল্পটা পুরোটা রিভিল না করে এটুকু বলাটাই বেটার। জিদ্দা মিউজিক দিয়েছে, ডেফিনেটলি প্রথম ছবিতে জিদ্দার মিউজিক পাওয়া এটা একটা সৌভাগ্য, ভীষণই আমার কাছে একটা পরম সৌভাগ্য যে জিদ্দাকে পাওয়া। কিন্তু যখন আমি প্রথম একটা বেসিক সিনপসিস করে গল্পটা অতনুদার কাছে নিয়ে গেছিলাম, অতনু রয় চৌধুরীর কাছে, কারণ অতনুদা অনেকদিন ধরে বলছিলেন যে আমাকে গল্প নিয়ে আসতে। অতনুদা গল্প শুনে বলেছিলেন, একটা ব্রিফ গল্প ছিল, যে বলেছিলেন যে এই ছবিটা আমি করব এবং আমি করলে শুধু দেবকে নিয়ে করব। তখন আমি বলেছিলাম খুব ভয়ে ভয়ে যে এর আগে দেবকে আমি দুবার গল্প শুনিয়েছি, দুটো গল্প, দুবারই দেব না করে দিয়েছে, আমি আর হ্যাট্রিক করতে চাই না। তো অতনুদা বলে হ্যাট্রিক করতে হবে না তোমাকে, তুমি আমার উপরে দেখো, আমারও ভরসা রাখো, গল্পটা ভালো, একবার শোনাই।
কিন্তু যেদিন ফার্স্ট দেবকে স্ক্রিপ্ট শুনিয়েছিলাম তার আগের রাতে দেব বললো যে প্রেস কনফারেন্সের আগের রাতে, মানে গতকাল রাতে আমার ঘুম হয়নি তা না, গতকাল রাতে আমি ঠিকভাবেই ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম হয়নি সেই রাতে যেদিন আমার দেবের কাছে গল্প শোনানোর কথা ছিল, তার আগের রাতে সত্যি ঘুম হয়নি। এটাই সত্যি কথা। আর প্রথম ছবিতে দেবকে পাওয়া মানে এটা প্রথমত ভয় ছিল, কিন্তু ও যেই রকম ভাবে সাপোর্ট দিয়েছে সেটা যারা শুটিংয়ে ছিল, আমাদের পুরো টিম, শুভদীপ, টয় এবং আমরা যারা শুটিংয়ে সবসময় ছিলাম, মানে আনবিলিভেবল। মানে সত্যি অনেক কিছু হয়েছে যেগুলো দেব ছাড়া সম্ভব হতো না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর তোমাকে পাওয়া অ্যাজ অ্যান অ্যাক্টর, এত বড় মাপের একজন সুপারস্টারকে পাওয়া ছবিতে ডেফিনেটলি যে কোনো নতুন ডিরেক্টরের কাছে একটা স্বপ্ন, এবং সেই স্বপ্ন যিনি পূরণ করেছেন শ্রী অতনু রায় চৌধুরী, বলা যেতে পারে যে সিনেমাতে হি ইজ মাই মেন্টর, যিনি আমাকে প্রতি মুহূর্তে কীভাবে কী করতে হবে সেটা উনি সবসময় দেখিয়ে দিয়েছেন, এগোতে সাহায্য করছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ দাদা। তনুশ্রী, থ্যাংক ইউ যে তুমি ছবিতে যেমন দেব বললো যে পুরো ফ্যামিলির মেম্বার হয়ে এগিয়ে এসেছো টু সাপোর্ট আস। ছবিতে আপনারা দেখতে পারবেন শকুন্তলা দিয়ার পরান্দাকে এত জ্বালিয়েছি, শকুন্তলা দিয়ার পরান্দাকে ছবিতে এত বকা খেয়েছি পরান্দার কাছ থেকে, শকুন্তলা দির কাছ থেকে, যেটা প্রণব স্যার বললেন যে 1.5 ফিটের বেশি উঠতে পারবো না, কিন্তু উনি যে সিনেমায় কত ফিট উপরে উঠেছেন সে অত ফিট উপরে তুলতে যথেষ্ট বকা খেতে হয়েছে। কিন্তু আমার মনে হয় যে মানে পরান্দা বকলেও নিশ্চয়ই খুব এনজয় করে জিনিস কাজটা করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো প্রশ্ন থাকলে আমরা ডেফিনেটলি করবো। আমি অতনুদাকে রিকোয়েস্ট করবো। আচ্ছা, জিদ্দা বলবে, ঠিক আছে। না, গুড অডিটর অ্যাকচুয়ালি, যারা যারা ভালো বক্তা তার আগে বলে নিয়েছেন, আমি শুনেও নিয়েছি। হ্যাঁ, এবার বুঝে গেছি আমি কি বলতে হবে। ভাঙা আর গড়া এটা আমাদের কাজ। গান দিয়ে শুরু হয়েছে, যে ধরনের গান দিয়ে প্রতিনিয়ত ভাঙতে হবে এটা তো মাথায় থাকে, কিন্তু সুযোগ কি আসে? সুযোগ সবসময় আসে না। অতনুদা যখন ফোন করলেন আমাকে একটাই কথা বললেন, জিৎ গাঙ্গুলি তোমায় এবার ভাঙতে হবে। আমার শুনে খুব ভালো লেগেছিল, কেননা আমিও তো খুঁজতে থাকি। দেব একের পর এক সুন্দর সুন্দর ছবি করছে, নিজেকে ভাঙছে, প্রতিনিয়ত ভাঙছে, এত পরিশ্রম করছে। তো হিন্দিতে আমি ডেফিনেটলি সিটি লাইটস করেছি, হামারি আধুরি কাহানি করেছি, সব করেছি। বাংলায় এই ধরনের ছবি অনেকটাই কম, তারপর আবার দেবের সঙ্গে। তো এটা অনেক বড় আমার কাছে গিফট, যার মধ্যে পরান্দা আছেন, দিদি আছেন। আর অভিজিতের কথায় আসতে গেলে বলি যে ওর সঙ্গে আমার আলাপ হচ্ছে ওই সারেগামাপার মঞ্চে, ওয়ান অফ দ্য জাজেস। ওই গানের যখন ও শুট করতো, গানটাকে এত সুন্দর সাজাতো, তো আমি ভাবতাম যে এই ছেলের যদি একদিন ছবি করে তাহলে আরো 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 সুন্দর করে সাজাবে। ডেফিনেটলি আমাদের বাংলায় আসা দরকার। আমি দেবকেও ফোন করেছি, ওর কথা বলেছি আগে। ধন্যবাদ অতনুদাকে ওকে প্রথম সুযোগ দেওয়ার জন্য। খুবই ট্যালেন্টেড ছেলে এবং ডেফিনেটলি আরো ভালো কাজ করবে আগে গিয়ে। এবার গানের কথায় আসি। একটা মজার ঘটনা হচ্ছে, আমাদের গানের সিটিং, মানে দেবের সঙ্গে আমার যত সিনেমা হয়েছে, প্রচুর সিনেমা, আমার যদি অনেকে জিজ্ঞেস করেছেন তোমার ইন্সপিরেশন কি এই ছবির গানের, যেমন ধরুন চ্যালেঞ্জ, বলা যায় জুলিয়ার, অনেক প্রচুর ছবি। তো আমি সবসময় বলেছি দেব, কেননা মিউজিক সেটিং এ দেব না থাকলে না আমার ঠিক জমে না। ঠিক আছে, দেব এসে জিদ্দা চলো, সে যাই গান হোক, যে ধরনের গান হোক, কিন্তু দেব থাকবে। এবং এই ছবিতে অতনুদা আর অভিজিৎ প্রতিদিন গানের সিটিং এ, আমিও ছাড়িনি, প্রতিদিন এদের ডিস্টার্ব করেছি। আর এই ছবির মনে হয় গীতিকার আছেন শ্রীজাত এবং বিখ্যাত প্রসেন। হ্যাঁ, তো ওদের নিয়েও একটা ছবি হতে পারে। অতনুদা ভাবছে অলরেডি এই ছবির পর। হ্যাঁ, বিখ্যাত দুজন মানুষ আছেন এবং এই ছবিতে গানের বাজেটের থেকেও গানের সিটিং এর খাওয়া দাওয়ার বাজেট বেশি হয়ে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি অতনুদা প্রচুর খরচা করেছে, অতনু থেকে খাওয়া দাওয়া এসব হয়েছে। আর ছবিতে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল
আমাদের খুবই পছন্দের মানুষ নচিকেতা চক্রবর্তী, আমার ভাই অনুপম রায় এবং অনিন্দ চট্টোপাধ্যায়, এবং অনিন্দ লিখেওছে গান এবং লেখার জন্য সাহায্য অভিজিৎ অনেকটাই করেছে। একেবারে অন্য ধরনের ভিন্ন স্বাদের গান আমি চেষ্টা করেছি, আর এই মানুষটি এক লাইনে বলতে দেখিয়ে দিয়েছেন যে বয়স তুমি চোখ রাঙিও না, তোমায় ভয় পাই না। এটাই। থ্যাংক ইউ সো মাচ। আর একটা জিনিস বলতে চাই, আমার এই লকডাউনে অনেকগুলি ছবি আমি চেয়েছিলাম অ্যাজ আ মিউজিক কম্পোজার বা যারা অভিনেত্রী তারা চান যে তাদের ছবি হলে রিলিজ হোক। আমি একটা অনেক বড় জোরে হাততালি চাইবে অতনুদা দেবের জন্য যে এরা কিন্তু ওটিটিতে রিলিজ করেনি ফিল্ম। একটা জোরে হাততালি চাইবে। এই গাছটা দেখিয়েছে এই কিছুদিন আগেই রুক্মিণীর সঙ্গে আমি করছি স্থানাক, যেটা দেব বললো, আমরা চেয়েছিলাম, আমরা তিনজনে চেয়েছিলাম এটা হলে রিলিজ হোক, কিন্তু এটা হলে রিলিজ হয়নি, আগে রিলিজ হয়ে গেছে। বিপুল শাহকে রিকোয়েস্ট করেছিলাম আমরা, কিন্তু অতনু রায়চৌধুরী এবং দেব এরা কিন্তু ছাড়েনি, আমরা হলে রিলিজ করবো এই ফিল্মটা। তো আনন্দের কথা এটাই যে হলে রিলিজ হবে আমাদের ফিল্ম 24শে ডিসেম্বর, আর 25 তারিখ আমার বার্থডে বয় এখানে আছে। তো আবার আমরা আসছি হলে, সকলে আসুন। 2 লাইনের জিয়ের সঙ্গে এগ্রিমেন্ট করা আছে, 2 লাইন গাইতে পারে। এই লাইনটি খুব সুন্দর। ও টনি তুমি জিতে যাও লটারি, ও টনি তুমি একাই 100 নাম, ও টনি তুমি জিতে যাও লটারি, ও টনি তুমি একাই 100 নাম, টনি তুমি একাই 100 নাম। থ্যাংক ইউ। বলছি এবার আমাদের কাছে, আমি জানতাম না, মিস করে গেলাম, ট্রেলার দেখানোর ব্যবস্থা আছে, ইন্টারভিউ করে নিই আমরা। নাহলে আমি ভেবেছিলাম সবাইকে বলবো আপনাদের মোবাইলটা বলুন, ইউটিউবে যান, গিয়ে চেক করুন, তো তারপরে আমরা কোয়েশ্চেন আনসার আমরা যাবো। বাট না, উই হ্যাভ দ্য প্রবলেম। আরে আমরা ট্রেলারটা একটু দেখি। খাওয়া যাবে না, কারণ ছেলের বারণ। একটা কথাও শুনতে পারে খালি নিজের পছন্দ, নিজের মর্জি মতো চলবে। নিজের পছন্দ আর মর্জি মতো চলে। সামনের মাসে তো তোর অ্যানিভার্সারি, তা কোথায় করছে তোর ছেলে? বাড়ি ছাড়ে নিজেদের বিয়ে 10 বছরে ব্যাংক আর বাপের বেলায় ছাড়। কাকা আমি টনি। বাড়ির ছাদে নয় কাকা, অ্যানিভার্সারি সেলিব্রেট হবে আজ আকাশের উপরে। শীত গ্রীষ্ম বর্ষা, টনি কি ভরসা। নো প্যানিক, অনলি টনি। খুব গরম, কি বলবে? মাছ ভাজা রেডি হচ্ছে। এটা কি ঘুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে লিকুইড হ্যাঁ নেই জায়গা, তাহলে আমরা নাই জায়গা। আরে কাকা সিরাপ নিয়ে কি করবেন? টনিক আছে তো। বন্ধন মুক্ত। আরে কাকা, ক্লাস তো পুরো ফাঁকা। আমি রাত্রিং করবো, আপনি করবেন? না না না, আমি ওর মধ্যে নেই। আমি তো আছি। হ্যাঁ, আসল পর্যন্ত, তারপর তো আমাকে একা ঢুকতে হবে। টনিক খেলে না বাঙালি বিশ্ব জয় করতে পারে। মন যদি টাটকা থাকে তাহলে এই বয়সেও আটকা খেলা যাবে। 80 বছর বয়সে পালাম। বাবাকে খুঁজে বের করতেই হবে, কিছু একটা করুন স্যার প্লিজ। কিছু হবে না, কিচ্ছু হবে না। অনেক ভুল খেয়েছি, টনিক থেকে রাজি নই আমি। টনিক থাকলে আর প্যানিক করবেন না। আজ ছেলের শাসন নেই, মান অভিমান নেই, আছে শুধু এক রাস ইচ্ছে।
তুই জেসি টনিক নয় রে, তুই আমার প্রাণের টনিক। পাঁচ মিনিট বল। হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। ঘরে যেতে হবে, বসবো। এবারে ইউ ক্যান আস্ক মি আ কোশ্চেন করিনি। পড়াতে অনেক তাড়া আছে, 2 সেকেন্ড বেশি থাকবে না বলেছে। দেব আমার একটা বসে ছবিটা কোন প্লিজ। যে অভিদা যেটা বললো যে সম্পর্কের মধ্যে যে পজিটিভনেস ব্যাপারটা চলে এই আসে, যে তোরা সব শরীরের চোখটা সবাই সঙ্গে সাইডে চলে, হ্যাঁ। তো দাদার ক্ষেত্রে বাবা আর ছেলে, সিনেমার প্রেক্ষাপটও তাই, বাবা আর ছেলের মধ্যে তো সব রিলেশনশিপের মধ্যেই পজিটিভনেস থাকবে, কিন্তু সেই রিলেশনের মধ্যে তো টনিক তো ঢুকতে পারবে না সব সময়। তো সেই ক্ষেত্রে কি মানে দাঁড়াবে জায়গাটা? না, টনিক মানে গম্ভীর প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি আমার উদাহরণ দিচ্ছি। আমার জন্মদিন যখন সেলিব্রেট হয়, যেহেতু 25 তারিখ সব বন্ধু বান্ধবরা চলে আসে, বাবাই রান্না করে, যেহেতু বাবা রান্না করতে ভালোবাসে, সবাই জানে আমার রেস্টুরেন্ট আছে, তো আমার রেস্টুরেন্ট মোটামুটি হতো। এবারে বাবার জন্মদিন হচ্ছে, এবারে বাবাও চায় কি আমারও যদি বন্ধু বান্ধবকে ডাকা হয়, যদি কৌতুক হয়, আমরা না, এটা নাকি ছেলেমেয়েরা চায় না, ছেলেমেয়েরা এত নিজের কাজে ব্যস্ত, তার বউ বাচ্চাকে নিয়ে এতটাই ব্যস্ত, তারা ভুলেই যায় যে যেই বাবাটা রান্না করে বন্ধু বান্ধবকে জন্মদিন, তার ছেলে জন্মদিন করলো, তাদেরও একটা এক্সপেকটেশন থাকে যে আমার জন্মদিন যদি আমার ছেলে যদি আমার দুটো বন্ধুকে ডাকে বা আমার জন্য একটু সুইগি করে বা একটু খাবার টাবার থেকে নিয়ে আসে। এটাই হচ্ছে টন। এই যে আমরা, এটা কেউ দোষ না, এটা কারো দোষ না। আমি বেড়াতে খুব ভালোবাসি, আমি বেড়াতে চলে যাই, কিন্তু আমি যে যে জায়গাগুলো বেড়াতে যাই সেগুলো একটু কঠিন হয়, মানে ট্র্যাকিং ব্যাকিং থাকে। বাট আই মেক ইট আ পয়েন্ট কি আমার বাবা আমার মা আমার সঙ্গে যেন দার্জিলিংয়ে যদি শুটিংয়ে যায়, তারা যেন তাদের একটা জায়গা বছর দুবার তারা যেন বেড়াতে যেতে পারে, সেটা বাবা মা নিজেরাই ডিসাইড করে। মানে এবং এইটাই হচ্ছে টনিক। কে টনিক যদি দেখো আমরা কি, মানে এখন অনেক বেশি ফ্যামিলি ড্রামা হয়ে গেছে, অনেক বেশি জ্ঞান দেওয়া হচ্ছে, এটা জ্ঞান দেওয়া নয়। এটা হচ্ছে কি ছবির মজা, যেহেতু আমরা করোনার মধ্যে এমন একটা জায়গায় এসেছি, আমরা সব স্যাড এন্ডিং, স্যাড স্টোরি, ফ্যামিলি মানে ইমোশন, ফ্যামিলির মতো মজা থাকে, একটা বাবা ছেলের মতো মজা হতে পারে, কিন্তু তার মধ্যে একটা গল্প আছে কি সেলফ রিয়েলাইজেশন। এটা কি আমরা করতে পারি না? সত্যি তো। মানে আজকে আমার বাড়িতে আমার বন্ধুরা আসে, কিন্তু বাবার বন্ধুরা এলে আমরা জিজ্ঞেস করি কেন তোমার বন্ধু কখন যাবে, কিন্তু আমার বাবা আমাকে জিজ্ঞেস করে না তোর বন্ধু জিৎ গাঙ্গুলি যদি আমার বাড়িতে আসে, আমার বাবা কোনো জিজ্ঞেস করবে না জিৎ গাঙ্গুলি কখন বাড়ি থেকে যাবে। ইটস এ রিয়েলাইজেশন, ইটস নট টনিক। টনিক ইজ নট রেখে সবাই ঘরে টনিক থাকতে হবে, আমরা সবাই টনিক। আমাদের বাড়িতে পরান্দা বা সমুদ্র মতন, স্বপ্না দেবীর মতন আছে, লোক আছে, আমরাই টনিক, কিন্তু আমাদের সেলফ রিয়েলাইজেশনটা করতে হবে। এবারে আমার বাবা যদি পাহাড়ে চড়তে ইচ্ছে করে, এবার আমি যদি বলি বয়স, আমি তো নিয়ে যেতে পারি, নিয়ে যাবো, দেখলাম কি অ্যাটলিস্ট হি ফিলস দ্যাট কে চড়তে পারলাম না। আমি কিছুদিন আগে আইসল্যান্ডে ছিলাম, আমরা একটা ভলক্যানো ট্রিপে গেছিলাম, এটা আমার মনে হয় এটা জানা উচিত, আমার খুব সুন্দর লেগেছে এই মুহূর্তটা। ভলক্যানো ইরাপশনে যাওয়ার জন্য 3টে পাহাড় চড়তে হয়, ইটস লাইক 4 আওয়ার্স ট্রেকিং ছিল। আমাদের একটা গ্রুপ ছিল, গ্রুপের মধ্যে আমরা 22 জন ছিলাম, তার মধ্যে অনেকজন সিনিয়র সিটিজেন ছিল, তাদের ছেলেমেয়েরাও ছিল। ওরা একটা পাহাড় চড়ার পর বললো কি আই ডোন্ট থিঙ্ক উইল বি এবল টু মেক ইট, ডোন্ট স্টে, ওয়েট ফর আস, ইউ প্লিজ গো হেড। আমার এটা রিয়েলাইজেশন হলো, ও ছেলে হয়তো বারণ করতেই পারতো কে না বাবা তুমি যেতে পারবে না, বাট দেন দে রিয়েলাইজ কে না সত্যি এটা আমার বয়সের জন্য না, বাট দে ওয়েন্ট টু দ্যাট প্লেস। ওরা গেল, তারপরে রিয়েলাইজ করলো ওই স্বপ্নটা তো সত্যি হলো। এটাই হচ্ছে টনিক। কে হয়তো করতে পারবে না, বাট অ্যাটলিস্ট আমরা ওই জায়গাটা নিয়ে যেতে পারি, ওই 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 অনুভূতিটা, ওই ওই ভালো লাগাটা তৈরি করতে পারি, এইটাই টনিক। স্টিমুলেট করা, তুমি যেটা বলছো কারেক্ট। টনিক নট কে আমি কে সরি বাই বাড়িতেই টনিক আছে। টনিক ইজ নাথিং বাট রিয়েলাইজেশন, টনিক নাথিং বাট হ্যাপিনেস। কে আমরা বড় জিনিসের পিছনে সবসময় ছুটি, একটা ছোট মুহূর্ত আমাদেরকে এত খুশি দিয়ে দেয় সেটা আমরা কল্পনা করতে পারি না, এটাই টনিক। আই হোপ আমি উত্তরটা ঠিকঠাক দিতে পারলাম। তাহলে অভিজিৎ, টনিক ইকুয়াল টু বিবেক। বিবেক মানে কনসিয়াস। সবসময় বিপক্ষে না টনিক Realization দুটো আলাদা, হ্যাঁ? Conscious is not realization. Realization না টনিক
দিদি তুমি বল না, তুমি ভালো বলছিলে। ওটাই কাছে কনসিয়াস আর রিয়েলাইজেশন এক মিনিট অন করবে। কনসিয়াসের মধ্যে রিয়েলাইজেশনটা আসতে হবে। এই তো রিয়েলাইজেশনটা তখন হবে যদি আমার কনসিয়াস বলে নেয়, রিয়েলাইজেশনটা হতে হবে। তো রিয়েলাইজেশনটাই দেব বলছে এটাই টনিক। যখন মানুষ রিয়েলাইজ করে যে এইটা হলেও এটা হতে পারতো, অনেক সময় রিয়েলাইজেশনটা আসে না, আমরা ধরে নিই যে ওরা পারবে না, ওদের এটা এগুলো আমাদের জন্য, এগুলো আমরা করবো, এগুলো ওরা কি করবে, ওরা কিন্তু এইটাই ভুল। এটা রিয়েলাইজ করতে হবে যে ওদের কি ইচ্ছে হচ্ছে, ওদেরটাও ভাবতে হবে। রিয়েলাইজেশনটা ইজ সামথিং ভেরি ভেরি টাচি, এবং এটা যদি বিবেককে কনসিয়াসকে ঢুকতে পারে কনসিয়াসের ভেতরে, দেন ইটস বিকামস টনিক। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন এক্সটেন্ডেড রিলেশনশিপ হয়, আমি জানি না অভিজ্ঞতার ক্ষেত্রে কি হয়েছিল, তখন যদি অন্য কেউ স্টিমুলেট করে ব্যাপারটাকে, যেরকম ধরো এই সিনেমার ক্ষেত্রেই আমার মনে হয় যে 50 বছর মানে অ্যানিভার্সারিতে যখন মানে বাবার এটা করা হচ্ছে, তখন যেইভাবে বাবা চেয়েছিলেন সেভাবে করা হয়নি, বাট ছেলে আর বউ সেইভাবে করে নিয়েছে, সেখানেই কনফ্লিক্টটা অ্যারাইজ করে। আমি জানি না অভিজ্ঞতার এখানে কি টনিক ঢুকেছিল বা হোয়াট এভার, কিন্তু সেখানে অন্য কেউ স্টিমুলেট করে, হয়তো ছেলে টনিক বলেই যে আলাদা করে না রিয়েলাইজেশন ছেলের হতে পারে, অন্য কারো তো নাও হতে পারে, আবার অন্য কারোরও হতে পারে। তার থেকে অনেক সময় অনেক কারোর মাথাতেই হয়তো একটা সংসারে আমার একটা কিছু প্রবলেম এসছে, সেটা কারোর মাথা দিয়ে আসছে যে এটা কি করে সলভ হবে। হঠাৎ সাডেনলি হয়তো বাড়ির কাজের মেয়ে হয়তো একটা এমন একটা কিছু বলে দিল বা কিছু কথা বলে দিল বা কিছু একটা প্রবলেম বলছে, ঠিকই বলছে, একদমই ঠিক। আপনি যেটা প্রশ্ন করলেন, তো আমার মনে হয় আর কিছুদিন হয়েই তো এসছে 24শে ডিসেম্বর। দেবদা, তুমি একটা কমেন্ট করলে তোমার জীবনের সেরা সেরা গল্প, এত সিনেমা করেছো, এত অ্যাজ এ প্রডিউসারও কাজ করছো, সত্যি জানি টনিকটা রিলিজ হচ্ছে বলে আমরা ভবিষ্যতেও যখন তোমার মানে সিনেমা পছন্দের as an actor, I got your point. I'll come back to that point. So as an actor আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যে এই ছবিটা আমাকে কি দিল বা আমি এই ছবিটা কি দিলাম। যদি আমার লাস্ট ছবিটা যদি দেখা হয় গোলন্দাজ অবশ্য আইকনিক ক্যারেক্টার, আমি জানি এই ক্যারেক্টার আমি জীবনে পাবো না, হয়তো এরকম পাবো না, তো ওইটা পাওয়া চাওয়া একদমই আলাদা ছিল। টনিকের মতন গল্পটা আমি আন্ডারলাইন করেছি, গল্পটা খুব, কারণ আমি আমার জীবনে গল্প ওরিয়েন্টেড সাবজেক্ট খুব কম পেয়েছি। আমি পেয়েছি চাঁদের পাহাড়, অ্যাডভেঞ্চারাস ছবি, আমি পেয়েছি যে ছবিগুলো নিয়ে আলোচনা হয় পাগলু, হার্ড কোর কমার্শিয়াল ফিল্ম, যে ছবিগুলো রেকর্ড করেছি সেই ছবিগুলো মানুষ সেগুলোকে মনে রাখে। আমি লে ছক্কার কথা বললে কেউ মনে রাখবে না, কারণ লে ছক্কা ওরকমভাবে বক্স অফিসে সাকসেসফুল না, বাট আমার কাছে এটা অনেক প্রিয় ছবি। আই বিলিভ ইট ওয়াজ আহেড অফ টাইম। লোকে বলছে আমি বুনো হাসে নাকি চেঞ্জ করেছি, বাট নো, আমার যদি ট্র্যাক রেকর্ড দেখো, লে ছক্কা ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম উইচ ওয়াজ আউট অফ দ্য বক্স, উইচ ওয়াজ আউট অফ দ্য কমার্শিয়াল জোন। দুই প্রীতি বলে একটা ছবি করেছিলাম, আমাকে মেইন হিরো রোলটা দেওয়া হয়েছিল, তখন আমি বললাম না, আমি তো প্রত্যেকটা ছবিতে মেইন হিরো করছি, গিভ মি সামথিং ওয়্যার আই ওয়াজ ডাইং, আই লাভ দ্য সেকেন্ড ক্যারেক্টার। আমি কাউকে ছোট বড় করছি না, জিৎদা আমার অত্যন্ত স্নেহ, জিৎদা অভিনেতার কথা বলছি, অত্যন্ত স্নেহ একজন মানুষ আমার, আমি ওনাকে ছোট করছি, বাট আই ফেল লাইক ডুইং দ্যাট ক্যারেক্টার বিকজ আমি প্রত্যেকটা ছবিতে গান গাইছিলাম, আমি প্রত্যেকটা ছবি মারপিট করছিলাম, দ্যাট ওয়াজ দ্য ফিল্ম। ওটা আমাকে অন্যরকম কিছু একটা দিক ছিল, আই সেড ইয়েস টু ইট। জুলফিকার বলে ছবিটা, আই ওয়াজ গিভেন বুফে দেওয়া হয়েছিল যে কোন চরিত্রটা আমি করতে চাই। আমার তারপরে সুজিত বললো আমার মনে হয় তুই এটা করবি, আমি এটাই তো আমি করতে চাই, একটা বোবার চরিত্র, কারণ আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট। যেখানে দাপট অভিনেতারা ছিল, একটা অভিনেতার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার ডায়লগ, তার সংলাপ, একটা সংলাপও ছিল না, বাট আই ফেল লাইক ডুইং দ্য ফিল্ম। ইট ওয়াজ নো প্রেশার ফ্রম SVF বা শ্রীজিৎ মুখার্জি, আই ফেল লাইক ডুইং ইট। কাহিনী একটু টনিক, কারণ টনিকের গল্পটা খুব সহজ একটা গল্প, আমার নিজের সেলফ রিয়েলাইজেশন হয়েছে যে না সত্যি তো, মানে আমরা যেটা একটু আগেই বললাম যে when you realize by your own work না, যখন সেলফ রিয়েলাইজেশনটা, তো টনিক আমাকে পার্সোনালি সেটা শিখিয়েছে। কিন্তু ইটস নট দ্যাট কে হয়তো আমি একটা প্রেস কনফারেন্স করতে চলে এলাম, আমি বাড়ি থেকে এটা নিয়ে ভাববো, হয়তো খাবারটা খেলাম না, কিন্তু বাবা রান্না হয়েছিল বা রান্নাটার জন্য ডিনারের জন্য ওয়েট করছিল, আমাকে একটা ফোন করারই দরকার ছিল, বাবা আজকে হয়তো রাত্রে খাবো না। দিস টনিক গেভ মি দিস রিয়েলাইজেশন
মানে এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমার মনে হয় কি দ্যাটস ওয়াই দিস ফিল্ম ইজ ভেরি ক্লোজ টু মি, দিস গল্প ইজ অলসো ভেরি ক্লোজ টু মি। হয়তো আমরা অনেক ছবি করবো, হয়তো বিভিন্ন রকম অভিনেতার সঙ্গে আরেকটা ছবি প্ল্যান চলছে, হয়তো ওই গল্পটা একদমই আলাদা, কিন্তু টনিক নয়। টনিক অ্যাকচুয়ালি মেড মি a little more responsible than what I was before doing the film.